আমার শত্রুরা রয়েছে, ঠিক একই রকম ভাবে আমি বাইরের শত্রুদের সাথে কিভাবে লড়াই করতে পারি। ফলে সিরাজ ব্রিটিশদের সাথে একটা চুক্তি করে নিল, যে চুক্তিটার নাম হচ্ছে কোথায় বসে হয়েছিল, কলকাতায় বসে হয়েছিল, কিন্তু তখন তো কলকাতা নেই, তখন নাম হয়ে গেছে আলীনগর। ফলে চুক্তিটার নাম ট্রিটি অফ আলীনগর। ব্রিটিশ এবং সিরাজের মধ্যে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয়, কিন্তু এটা সাময়িক সময়ের জন্য। আশা করি তোমরা বুঝেছো। হ্যাঁ কি না আমাকে বলো, লেখা যাবে? হ্যাঁ স্যার। করা আলীনগরের যাবে। সন্ধিটা স্যার ব্ল্যাক হোল ট্র্যাজেডিতে লিখতে হবে? না, আমি তোমাদের পুরো ঘটনাটা বলে দিলাম, তোমরা ব্ল্যাক হোল ট্র্যাজেডি কি লিখবে। ব্ল্যাক হোল ট্র্যাজেডিতে দেখো, আমি তোমাকে যদি পুরো ঘটনাটা না বলি তোমরা বুঝবে কি করে। ব্ল্যাক হোল ট্র্যাজেডিটা এইভাবে লিখবে: বাংলার নবাব সিরাজউদ্দৌলার সাথে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির একাধিক কারণে একটি বিবাদ বাধে। অতর্কিতে 1756 খ্রিস্টাব্দে সিরাজউদ্দৌলা বিশাল বাহিনী নিয়ে কলকাতা আক্রমণ করলে অধিকাংশ ব্রিটিশ অফিসার এবং সেখানকার গভর্নর রজার ড্রেক কলকাতা ত্যাগ করে মাদ্রাজে চলে আসে। সিরাজউদ্দৌলা বিনা বাধায় কলকাতা অধিকার করে নেয় এবং তিনি এখানে মাত্র 146 জনকে বন্দী বানাতে সক্ষম হন। বন্দী ব্রিটিশ সেনাদের তিনি একটি ফোর্ট উইলিয়ামের ছোট্ট ঘরে বন্দী রাখেন। স্বভাবতই শ্বাসরোধ হয়ে 123 জন মারা যান। বেঁচে থাকা 23 জন সেনার মধ্যে একজন ব্যক্তি হলেন হলওয়েল। তিনি পরবর্তীকালে তার জীবনের এই বীভৎস ঘটনাটিকে অন্ধকূপ হত্যা বা ব্ল্যাক হোল ট্র্যাজেডি নামে বর্ণনা করেছে। যদিও পরবর্তীকালে ঐতিহাসিকেরা প্রমাণ করে দেখিয়েছেন যে পরিমাণ যে ঘরের তিনি এরিয়া বলেছেন বা যে ঘরের আকার তিনি বলেছেন, সেই ছোট্ট ঘরে কোনোভাবেই 146 জনকে বন্দি করা সক্ষম নয়। স্বভাবতই এটা ছিল সিরাজকে কলঙ্কিত করার একটা প্রচেষ্টা, আর কিছু লেখার দরকার নেই। ঠিক আছে স্যার। বাকিরা লিখতে পারবে, বাকিরা হ্যাঁ লিখতে স্যার। পারবে। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তো আমি আর একটা বুঝিয়ে দিই, দিয়ে একটু লেখার সময় দিই, যে কোনো একটা আর একটা বোঝাই। তাহলে 1 নম্বর কি লিখতে হবে আমি বুঝিয়ে দিলাম। 2 নম্বর যেটা বোঝাচ্ছি দেখো, সেটা আমি বোঝাবো বেঙ্গল টেনান্সি অ্যাক্ট। এটা খুব ফেভারিট কোশ্চেন, যেটা হচ্ছে আমাদের পাবলিক সার্ভিস মানে আমাদের WBPSC এর একটা খুব ফেভারিট কোশ্চেন। সেটা হচ্ছে কি না, সেটা হচ্ছে আমাদের বেঙ্গল টেনান্সি অ্যাক্ট। আমাকে কেউ বলবে বেঙ্গল টেনান্সি অ্যাক্ট কি? তোমরা আগে বলো, তারপর আমি তোমাদের বোঝাবো। একটু একটু করে বলার চেষ্টা করো, যে কেউ। এই তোমাদের এগুলো আমি পড়িয়েছি বাবু, আমি জানি না তোমরা কেন বলতে চাইছো না বা বলতে পারছো না। এগুলো তোমাদের পড়ানো হয়েছে, একটু ভেবে দেখো। যাক, তোমরা না বলতে চাইলে আমার কিছু করার নেই। আমি ব্যক্তি মানে চিনি যাদের, তাদের মধ্যে স্যার ওই সুমিতা তোমার 1885 সালের ব্যাপারটা। কে বলছো এটা? সুলগ্না? হ্যাঁ সুলগ্না স্যার। তুমি কি মানে অফলাইনে মানে ক্লাস করো? হ্যাঁ স্যার, আমি বর্ধমান DP3 অফলাইনে। আচ্ছা আচ্ছা, বেশ, তো একটুখানি বোঝাও বাবা। স্যার ওই মানে গভর্নমেন্ট যেটা বলেছিল ওই ল্যান্ডলর্ড মানে জমিদার প্রথা বিলুপ্তির জন্য যে একটা আর কি হয়েছিল, সেটাই সেটাই তো। সুলগ্না একটু একটু ভুলে গেছে বোধহয়। বেশ, অর্পণ? ওই 1885 সালে হয়েছিল, যেটা হচ্ছে ওই হুম, মানে জমিদারদের যে অত্যাচার সেটা আটকানোর জন্য। এটা অর্পণ এক কথা এরকম উত্তর দিলে হবে? তুমি কি অবজেক্টিভ ক্লাস করছো? ভুলে গেছো ব্যাকগ্রাউন্ড গুলো। বেশ। হুম, স্যার হ্যাঁ বলো, উম, বলো বলো। এখানে
এই যে একটা ছিল জমিদারদের হাত থেকে যে মূল পাওয়ার সেটা কেড়ে নিয়ে যারা জমি চাষ করছে তাদেরকে জমি দেওয়ার, এটাই ছিল ব্যাপার। আর এর ব্যাকগ্রাউন্ড বলতে যেটা ছিল পার্মানেন্ট সেটেলমেন্ট অ্যাক্ট ছিল, যেখানে পুরোপুরি ফুল পাওয়ার দেওয়া ছিল জমিদারদের হাতে। ঠিক আছে, সেই সেই পাওয়ার তোমার বোধহয় একটু টেনেছে। নেটওয়ার্কের সমস্যা হয়েছে। বেশ, আচ্ছা, রিয়া তুমি কিছু বলবে? রিয়া? হ্যালো হ্যালো হ্যাঁ বলো, হ্যাঁ বলো বলো। স্যার, এইটুকুই জানি যে পার্মানেন্ট সেটেলমেন্টে জমিদারদের যে মানে প্রজাদের উপর অত্যাচার করতো সেটা আটকানোর জন্যই বেঙ্গল টেনেন্সি অ্যাক্ট 1885-এ আনা হয়েছিল, এইটুকুই জানি স্যার। চলো, আর মানে কেউ যদি জমিদারি বলতে চাও? প্রথাটা বন্ধ করার জন্য এই অ্যাক্টটা আনা হয়েছিল। বেশ, আমি পার্মানেন্ট সেটেলমেন্ট এর পরেই বোঝাচ্ছি তাহলে। আর কেউ আচ্ছা কিছু স্যার। বলতে চাও? আর কেউ কিছু? যাক, চলো তাহলে একটু বুঝে নাও। স্যার বাংলাটা কি হবে টেনান্সি অ্যাক্টের? বর্গা আইন। না 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 না, এটার বাংলা হবে স্যার এটা বঙ্গীয় বেঙ্গল প্রজাস্বত্ব। প্রজাতত্ত্ব আইন না? আমি বলছি এটার বাংলা হবে বঙ্গীয় প্রজাস্বত্ব আইন। বঙ্গীয় প্রজাস্বত্ব আইন। চলো, এটাই পরবর্তীকালে 1978 সালে বামফ্রন্ট জামানায় এটাই বর্গা অ্যাক্ট হয়েছিল, এই সেম জিনিস। তো আর কেউ কিছু কন্ট্রিবিউট করবে না? সৌমিক একটা রোজ ক্লাস করছে, উত্তর না দিলে দেখো। সৌমিক, না মানে স্যার ওরকম খুব একটা ডিটেলস পারবো না বলতে, ওইটুকুই। আরো এদিকে যারা রয়েছে, আমি সুজিত, সুজিত বোধহয় জানি না, সুজিত ব্যস্ত থাকতে পারে ফলে অফিস থেকে ফিরে। না স্যার আছি, কিন্তু ওই ব্যাকগ্রাউন্ড স্যার হবে না, 85 সালে হয়েছিল এটাই। আচ্ছা আচ্ছা, মানে সব ওই অবজেক্টিভ টাইপটা জানা আছে, ব্যাকগ্রাউন্ড গুলো ভুলে গেছো। ধ্রুব বলে কেউ একজন আছো, আমি বুঝতে পারছি না তোমাকে, কথা হয়েছে কি আগে? তুমি কিছু বলবে? যাক, আচ্ছা, যাদের আমি জিজ্ঞাসা করতে পারলাম না বা কিছু মনে করো না, পরে তাদের জিজ্ঞাসা করছি, আমি একটু বলে দিই। দেখো, 1856 সালে আমি এটা বুঝিয়ে না তোমাদের প্রথমটা লেখার সুযোগ দেবো, লিখে আমাকে, আমি সবাইকে জিজ্ঞাসা করবো। 1856 সালে, অর্থাৎ সরি 1859, 1859, ব্রিটিশ সরকার একটা আইন এনেছিল। কত সালে বলেছি? যে 1859, 1859, ব্রিটিশ সরকার একটা আইন আনলো। কি নাম ছিল আইনটার? আইনটার নাম ছিল রেন্ট অ্যাক্ট, RENT, রেন্ট অ্যাক্ট 1859। ব্রিটিশ সরকার যে আইনটা আনলো তার নাম রেন্ট অ্যাক্ট 1859। এই আইনে কি বলা হলো? বলা হলো একজন কৃষক যদি একটা জমিতে পরপর 12 বছর, অর্থাৎ টার্মটা কন্টিনিউয়াসলি 12 ইয়ার্স, একজন একজন চাষি যদি একজন জমিদারের জমিতে কনজিকিউটিভলি 12 ইয়ার্স চাষ করেছে, 12 ইয়ার্স কনজিকিউটিভলি চাষ করেছে, তাহলে সেই জমির স্বত্ব কে পেয়ে যাবে? চাষি পেয়ে যাবে। তার মানে এই না যে চাষিকে ট্যাক্স দিতে হবে না, তা না, চাষি ট্যাক্স দেবে, কিন্তু জমিদার চাইলেই সেই জমি থেকে তাকে তুলতে পারবে না। জমিতে তার স্বত্ব, কার? না চাষির। তার মানে ইফ আ peasant কাল্টিভেট ইন আ ল্যান্ড ফর consecutively 12 years, then the peasant will be the owner of the land. এটা 1859 সালের মানে রেন্ট অ্যাক্টে বলে দেয়া হলো। আচ্ছা, আমি একটা সিম্পল প্রশ্ন করছি,
সুলগ্না আর আচ্ছা সুলগ্না তুমি উত্তর দেবে। মনে করো আমার এখানে দুজন আছো, একজন রয়েছে ধরো অর্পণ রয়েছে, আর একজন আমাদের রয়েছে সুজিত রয়েছে। আমি অর্পণের জমিতে 8 বছর চাষ করেছি, সুজিতের জমিতে 4 বছর চাষ করেছি, পরপর মানে একদম টানা। আমি কার জমির মালিক হব? সুলগ্না উত্তরটা দাও। স্যার প্রথম যার 8 বছরের করেছেন তার জমির। বেশ, আচ্ছা অর্পণ? না, কারোরই নয়, কেন জমিদার তো পাল্টে গেছে। ভেরি গুড অর্পণ। আমি না অর্পণের জমির মালিকানা পাবো, না সুজিতের জমির মালিকানা পাবো, কারণ টার্মটা তোমরা বুঝলেই না। আমি বললাম একটা জমিতে কেউ যদি কনজিকিউটিভ 12 বছর চাষ করে, কনজিকিউটিভ স্যার মানে বোঝা গেছে। এরকম না যে 1 বছর চাষ করেছে 4 বছর চাষ করেছে, এরকম হলে হবে না। তাকে কনজিকিউটিভলি 12 বছর চাষ করতে হবে, তবেই সে জমির মালিকানা পাবে। আশা করি আমি ব্যাপারটা এবার বোঝাতে পারলাম। তো কেউ যদি কনজিকিউটিভলি 12 বছর চাষ করে জমির মালিকানা পাবে। আচ্ছা শ্রমিক, তুমি যদি জমিদার হতে কি করতে আমায় বলো? মানে স্যার বুঝতে পারলাম না কোশ্চেনটা। আমার কোশ্চেনটা হচ্ছে তুমি একজন জমিদার, হ্যাঁ। তুমি তুমি একজন জমিদার, তুমি এটাতে খুশি হবে না তোমার খারাপ লাগবে? না, খুশি তো হব না, তো আমার মালিকানা চলে খুশি যাচ্ছে। হবে, চলে যাচ্ছে, তা তুমি কি করো? কোর্টে যেতে হবে। কোর্টে যেতে হচ্ছে, বেশ। রিয়া তুমি হলে কি করতে? স্যার আমি ওই আইনের সাহায্য নিতাম, কারণ আমার আইন মালিকানা। বলে তুমি বুঝলেই না, আইন বলে দিয়েছে যে 12 বছর চাষ আচ্ছা। করলে সে জমির মালিকানা পাবে। তুমি কোর্টে গেলে বলো এই বেটা আইনে তো বলে দেওয়া হচ্ছে, তুই কেন এসছিস? তোমাদের দূর করে দেবে। স্যার হ্যাঁ বলো বলো, বলছি কে বলছো জমির একটু বলো মালিক তো। আমি ধি প্রসাদ বলছি। আচ্ছা আচ্ছা বেশ বাবা, তুমি কি অফলাইন না অনলাইনেই করো? অনলাইনে করি। আচ্ছা আচ্ছা বলো। হ্যাঁ, জমির তুমি নিজেকে মালিকানাটা জমিদার বারো মনে করো? বছরের জমির মালিকানাটা 12 বছরের আগে অন্য কাউকে দিয়ে দেওয়া হবে। জমির মালিকানাটা বুঝলাম জমিটা না আরেকটু। যে জমিটা একজন কৃষক চাষ করেছে সেটা 12 বছর হওয়ার আগে অন্য কৃষককে দিয়ে দেওয়া হলে কৃষক সেই এটা করতে পারবে না। তুমি অনেক দূর যাবে বাবা, একদম ঠিক বলেছো। তোমরা এটা কেন বুঝলে না? তোমাকে বলেছে যে 12 বছর যদি পরপর চাষ করে তবেই তো সে জমির মালিকানা পাবে। কিন্তু আমি যদি তাকে 8 বছরের মাথায় তুলে দিই, 9 বছরের মাথায় তুলে দিই, 10 বছরের মাথায় জমি থেকে কৃষককে পাল্টে দিই যে তুমি এই জমিটা করবে না ওই জমিতে চাষ করতে যাও, তখন কি আইনটা অ্যাপ্লিকেবল হবে? আশা করি তোমাদের আমি বোঝাতে পারলাম। সবাই এইটুকু বুঝেছো কি বলো? এখানেই লুকিয়ে হ্যাঁ আছে। স্যার বুঝেছি। বুঝেছো বাকিরা? হ্যাঁ স্যার। বেশ, তাহলে একজন কৃষককে, আমি জমিদার হলে, এই ভাই তোর কত বছর চাষ করছিস এখানে? 11 বছর। ওরে বাবা, তুই জমি ছাড়, এক্ষুনি ছাড়, বেরো। তাকে জমি থেকে তুলে দেওয়া হবে, 12 বছর করতে দেওয়া হবে না। যদি 12 বছর চাষি করতে না পারে, তাহলে কৃষক আর জমির মালিকানা পাবে না, স্বত্ব পাবে না। কোনো কৃষক, কোনো কৃষকই চাইবে না যে তার জমির মালিকানা স্বত্ব চলে যাক। তাহলে প্রত্যেকটা কৃষক কি করতো, যে চাষিকে একটানা জমি করতে দিত না, ছেড়ে দাও। তোমাদের যাদের গ্রামের বাড়ি দেখবে যদি জমি টমি আছে, লক্ষ্য করে দেখবে বাবা বলে এই একজন কত বছর জমি চাষ করতে দিও না, রেকর্ড করে নেবে। শুনেছো গ্রামে? সেম কনসেপ্ট। বাড়ির ক্ষেত্রেও তাই হয়, বাড়ি ভাড়ার ক্ষেত্রে। বাড়ি ভাড়ার ক্ষেত্রে এই জন্য এখন দেখবে তুমি ধরো বাড়ি ভাড়া নিয়েছো, তোমার সাথে কন্ট্যাক্ট করবে 300, মানে 11 বছর তোমার স্যার, 65 হ্যাঁ দিনে বছর, 11 বছর, 300 300, ওই মানে 11 বছর, 64 দিনে দেবে। একদিন কম। হুম হুম। একদিন একদিন কম, কম। 64 দিনের জন্য তোমার সাথে এগ্রিমেন্ট করবে। কোনো বাড়িওয়ালা তোমার সাথে 365 দিনের এগ্রিমেন্ট করবে না, এটা নিয়ম। একদম ঠিক করেছো। তাহলে চাষিদের 11 বছর মানে 12 বছরের আগে জমি থেকে তুলে দেওয়া হচ্ছে। আমি একটা সরকার একটা আইন করেছে,
সরকার আমাদের কত কিউট দেখো, ব্রিটিশ সরকার তারা আইন করে বলছে চাষিদের ভালো হোক, কিন্তু আইনের মারপ্যাঁচ এমন রেখেছে সেখানে চাষিদের ভালো হচ্ছে না। আজকের বাংলাদেশ ভয়ঙ্কর পরিস্থিতি। সেই বাংলাদেশের একটা জায়গা আছে, তোমরা নাম শুনেছো, কিছুদিন আগে নিউজে এসেছিল, বিশেষত হিন্দু বিদ্বেষের জন্য জায়গাটা, নামটা হচ্ছে পাবনা। পাবনা, এই পাবনাতে একজন ব্যক্তি ছিলেন, তিনি লয়ার ছিলেন, উকিল ছিলেন। তিনি বুঝলেন যে জমিদাররা কোন ফাঁকটা দিয়ে বেরিয়ে যাচ্ছে, কোন ফাঁকটা দিয়ে চাষিদের ফাঁকি দিচ্ছে। তার নাম হচ্ছে ঈশান চন্দ্র রয়, পাবনার একজন লয়ার। তিনি তৈরি করলেন পাবনা এগারিয়ান লীগ, নাম পাবনা এগারিয়ান লীগ। স্যার এই এই পাবনা, আইনজীবীটার নামটা একবার বলুন। ঈশান চন্দ্র রয়, ঈশান চন্দ্র রয়। তিনি তৈরি করলেন পাবনা এগারিয়ান লীগ। এই পাবনা এগারিয়ান লীগ সোজা চলে গেল কোর্টে। কোর্টে গিয়ে বললেন যে দেখুন, এই হচ্ছে আপনাদের আইন, যেখানে আপনারা চেয়েছেন ভালো করতে, এই হচ্ছে আইনের ড্রব্যাক, এই আইনের খারাপ দিক। সরকার কখনো ভাবেনি, দেখো আমাদের সংবিধান যখন রচনা হয়, আমি তোমাদের এটা একটু এক্সাম্পল দিয়ে বোঝাই, আমাদের সংবিধান যখন রচনা হয়, সংবিধান প্রণেতারা কি ইচ্ছে করে ভুল করে গেছে? না, ভুল করে যায়নি। সংবিধান প্রণেতারা তারা নিজেদের অজান্তেই ভুলগুলো করে গেছে। আমি তোমাকে যদি বলি সংবিধানে এই ভুল আছে, তোমরা কি করবে? সাথে সাথে ভাবতে শুরু করবে যে আমাদের সংবিধান প্রণেতাদের ইন্টেনশন খারাপ। না বাবা, আমাদের সংবিধান প্রণেতাদের ইন্টেনশন কোনো খারাপ ছিল না, তাদের ইন্টেনশন ভালো ছিল। কোথায় গন্ডগোল করে গেছে দেখো, তোমরা একটু যদি ভালো করে নোটিস করো, একটু ভালো করে সংবিধান তোমরা পড়েছো যারা, ইন্ডিয়ান কনস্টিটিউশন, তারা একটু লক্ষ্য করে দেখো যে একটা জায়গায় কনস্টিটিউশনে বলা রয়েছে, ছিল এখন নেই, রাইট টু প্রপার্টি ইজ এন ফান্ডামেন্টাল রাইট। রাইট টু প্রপার্টি হচ্ছে একটা আমাদের মৌলিক অধিকার, এটা বলা আছে। আবার আচ্ছা, একটা মিনিট দাঁড়াও, একটা মিনিট, আমি এটা বোঝাচ্ছি। দেখো সংবিধানে একটা জায়গায় কি বলা হচ্ছে, রাইট টু প্রপার্টি একটা ফান্ডামেন্টাল রাইট। আবার এই সংবিধানে কি বলা হচ্ছে, এই সংবিধানেই আমাদের বলা হচ্ছে এটা রাইট টু প্রপার্টি ফান্ডামেন্টাল রাইট। ভেবে দেখো, মৌলিক অধিকারের কথা বলা হয়েছে। আবার এই সংবিধানের ডিপিএসপি তে কি বলা হয়েছে, রাষ্ট্রের উচিত সম্পদের বন্টনটা যাতে ঠিকঠাক হয়। এবারে ভেবে দেখো, রাষ্ট্রের সম্পদ এটা তো একটা লিমিটেড, 100 টাকা রাষ্ট্রের সম্পদ, তাহলে যে 80 টাকা নিয়ে আছে তার থেকে তুমি যদি না কেড়ে নাও, তুমি বাকিদের মধ্যে বন্টন করবে কি করে? সরকার কি করতে গেল, সরকার জমিদারি জমিদারদের জমিদারি কেড়ে নিয়ে মানুষকে যেই বিলিয়ে দিতে গেল, তারা কোর্টে চলে গেল, বলে আমাদের ফান্ডামেন্টাল রাইট ব্যাহত হয়েছে। বুঝতে পারছো সমস্যাটা কোথায়? একই কনস্টিটিউশন, সেখানে দু জায়গায় দু রকম লেখা। ব্রিটিশ সরকারও নিজেদের অজান্তেই এই ভুলটা করে ফেলেছিল। আমি ইন্টেনশন নিয়ে প্রশ্ন তুলছি না, তারা এটা ভুলটা ছিল। ফলে পাবনা এগারিয়ান লীগ তারা গেল কোথায়? কোর্টে গেল। কোর্টে গিয়ে বলল এই হচ্ছে এই আইনের ড্রব্যাক, আপনারা আইন করেছেন ভালোর জন্য, প্রত্যেকটা জমিদার এটাকে বুড়ো আঙুল দেখাচ্ছে, এইভাবে দেখাচ্ছে। কোনো চাষিকে তো 12 বছর রাখছেই না, তার আগেই তো তুলে দিচ্ছে। তাহলে আপনাদের আইনের মানেটা কি? এটা কত সালে গেল? পাবনা এগারিয়ান লীগ তৈরি হলো, আচ্ছা আইনটা কত সালে বলেছি? 69-এ, সরি 59। তারা গেল কত সালে? এই
পাবনা অ্যাগ্রারিয়ান লীগ তৈরি হলো 73-তে। 73 মানে 59-এ তৈরি হয়েছে আইন, 73-তে তৈরি হয়েছে পাবনা অ্যাগ্রারিয়ান লীগ। তারা কোর্টে গেল কত সালে? 78-এ। তারাও তো গুছিয়ে নিয়ে কোর্টে গেছে। 78-এ যখন কোর্টে গেছে, 78 না 73? 73-তে লীগ তৈরি হয়েছে পাবনা অ্যাগ্রারিয়ান লীগ। সেই লীগ কোর্টে গেছে যে আপনাদের এই আইনটার মধ্যে ড্রব্যাক রয়েছে, এই ড্রব্যাকটা দূর করতে হবে। তারা কোর্টে গেছে 78-এ। কোর্ট সমস্ত কিছু শোনার পর 80-তে 80-তে বলেছে ঠিক আছে, আমরা একটা কমিটি করছি, যে কমিটির রিপোর্ট আমরা দেখবো যে হ্যাঁ সত্যি ড্রব্যাক আছে কিনা। 80-তে তারা একটা কমিটি তৈরি করলো। সেই কমিটির রিপোর্ট অনুযায়ী 85-এ এলো বঙ্গীয় প্রজাস্বত্ব আইন বা বেঙ্গল টেনান্সি অ্যাক্ট। এই আইনে কি বলা হলো? আইনে বলা হলো যে ইফ আ peasant cultivate in a land for consecutive 12 years, then he will be the owner of the land. একই কথা যেটা কবে বলা রয়েছিল? 59-এ। এতে কি তাহলে চেঞ্জ করা হলো, কি অ্যামেন্ড করা হলো? এখানে একটা কথা আরো যোগ করে দেওয়া হলো। এখানে বলা হলো যে এখন থেকে কোনো জমিদারের ক্ষমতাই থাকবে না চাষিকে জমি থেকে তুলে দেওয়া। মনে করো কোনো চাষি 12 বছর চাষ করছে, জমিদারকে ট্যাক্স দেয়নি, চাষি ট্যাক্স দেয়নি জমিদারকে। জমিদার আগে কি বলতো যে ট্যাক্স দেয়নি তাই তুলে দিয়েছি। এখন জমিদারকে সোজা যেতে হবে সিভিল কোর্টে যে আমাকে চাষি ট্যাক্স দেয়নি। সিভিল কোর্ট সেটা ইনভেস্টিগেট করে চাষিকে জমি থেকে তুলবে। এটাও প্রভিশন দেয়া হলো কোন জমিদারের সাথে চাষির যদি ঝামেলা হয়, চাষি তার ট্যাক্সটা গিয়ে দেবে সিভিল কোর্টে, সিভিল কোর্ট সেই ট্যাক্সটা পৌঁছে দেবে জমিদারের কাছে। তাহলে দেখো ড্রব্যাক দূর হয়ে গেল। এই ড্রব্যাক দূরটাই হচ্ছে বঙ্গীয় প্রজাস্বত্ব আইন। তোমরা বুঝেছো কিনা বলো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। লেখা যাবে? লেখা যাবে? হ্যাঁ মোটামুটি হ্যাঁ হবে। যাবে, হবে স্যার। তাহলে কিভাবে লেখাটা স্টার্ট করবে? ব্রিটিশ সরকারের এই আইনটা ইংরেজিতেই লিখবে, রেন্ট অ্যাক্ট 1859। এর যে সমস্যাগুলি দূর করার জন্য, বা এরকম ভাবে তোমরা লিখতে পারো যদি মনে হয় আরো দুটো লাইন বেশি লিখবো, 1859 খ্রিস্টাব্দে ব্রিটিশ সরকার রেন্ট অ্যাক্ট নিয়ে আসে, যেখানে বলা হয় একজন চাষি যদি একটি জমিতে পরপর 12 বছর চাষ করতে থাকেন তাহলে সেই চাষি জমির স্বত্ব ভোগ করবেন। কিন্তু জমিদাররা কোনো চাষিকে জমিতে 12 বছর পরপর চাষ করতে না দিয়ে 7-8 বছরের মাথায় জমি থেকে উৎখাত করতেন। এই সমস্যাটি একজন পাবনার বা এই সমস্যাটি দূর করার জন্য পাবনার একজন বিখ্যাত আইনজীবী যার নাম ঈশান চন্দ্র রয়, তিনি পাবনা অ্যাগ্রারিয়ান লীগ নামে একটি সংগঠন তৈরি করেন। এই সংগঠন কোর্টে গিয়ে এই আইনের 59-এর আইনের যে সমস্যা তা তুলে ধরলে কোর্ট 1880 খ্রিস্টাব্দে একটি কমিটি তৈরি করে। এই কমিটির রিপোর্ট অনুযায়ী বঙ্গীয় প্রজাস্বত্ব আইন 1885 পাস হয়। এই আইনে বলা হয় একজন চাষি যদি পরপর 12 বছর কোনো জমিতে চাষ করেন তাহলে সেই চাষি হয়ে যাবে, চাষি জমি স্বত্ব ভোগ করবেন। এবং দ্বিতীয়ত যেটা বলা হয়, বা দ্বিতীয়ত এখন থেকে
কোনো জমিদার কোনো চাষিকে জমি থেকে উৎখাত করতে পারবে না, মানে জমিদার হ্যাড নো রাইট টু ইভিক্ট পিজেন্ট ফ্রম দ্য ল্যান্ড। কোন জমিদার চাষিকে জমি থেকে উৎখাত করতে পারবেন না। চাষিকে জমি থেকে উৎখাত করার ক্ষমতা একমাত্র সিভিল কোর্টের হাতেই থাকবে। আশা করি লেখা যাবে যেটা বলেছি। হ্যাঁ স্যার, যেটা বলেছি হবে স্যার। লেখা যাবে। বাকিরা লিখতে পারবে? হ্যাঁ স্যার, লেখা যাবে। তো তোমরা কি একটা লিখে এখন পড়বে না আমি আর একটা পড়িয়ে দেবো? পরে তোমরা লিখে পাঠাবে আমাকে। পড়িয়ে হ্যাঁ, দিন এখন তাহলে। একটা পড়িয়ে দিন। বেশ, আচ্ছা তোমরা ডেটাগুলো লিখে নিচ্ছ তো, যে ডেটাগুলো আমি বলছি? হ্যাঁ হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। বেশ, আচ্ছা 25টা কোশ্চেনের মধ্যে এরকমই আর একটা ছিল যেটা, তো তাহলে আমরা এখানে বেঙ্গল টেনান্সি অ্যাক্ট করে নিয়েছি। আচ্ছা তোমাদের ওই সান্তাল বা মুন্ডা রিভোল্ট এগুলো পড়ানো হয়ে গেছিল? না স্যার। সান্তাল বা মুন্ডা রিভোল্ট পড়ানো হয়নি। বেশ, তো আমি আজকে তোমাদের একটা রিভোল্ট পড়িয়ে দিচ্ছি, সেটা হচ্ছে সান্তাল রিভোল্ট। পরের দিন মুন্ডা রিভোল্টটা পড়িয়ে দেবো, আর দুটো ক্লাস নিলে মোটামুটি আমাদের বাকিগুলো হয়ে যাবে। তো চলো আমরা সান্তাল রিভোল্টটা স্টার্ট করি। কেউ যদি কিছু বলতে চাও, অ্যাড করতে চাও, আগে করো, তারপর আমি পড়াবো। কেউ কিছু অ্যাড করতে চাইবে? কেউ অ্যাড করতে চাইছো না? বেশ, আমি জানি না তোমরা কেন অ্যাড করতে চাইছো না। তো চলো আমি সান্তাল রিভোল্টের কথা একটু পড়ে নিই। দেখো, আমাদের ভারতবর্ষ যদি আমরা দেখি, বিভিন্ন ট্রাইবাল গ্রুপ দেখতে পাই। নর্থ ইস্টে আমরা প্রচুর ট্রাইবাল গ্রুপ দেখতে পাই, গারো, খাসি, নাগা, প্রচুর ট্রাইবাল গ্রুপ দেখতে পাই। ঠিক এরকমই আমাদের ইস্টে মানে আমাদের এই বেঙ্গল, বিহার, ওডিশা, এই জায়গায় একটা ট্রাইবাল গ্রুপ দেখতে পাই, যাদের নাম হচ্ছে কি না, যাদের নাম হচ্ছে সান্তাল। আমাদের ইস্টে একটা ট্রাইবাল গ্রুপ দেখতে পাই যাদের নাম হচ্ছে সান্তাল। আমাদের ভারতবর্ষে যতগুলো ট্রাইবাল গ্রুপ মোটামুটি আমার জানা আছে, তাদের মধ্যে সব থেকে শান্তিপ্রিয় ট্রাইবাল গ্রুপ হচ্ছে সান্তালরা। সব থেকে শান্তিপ্রিয় ট্রাইবাল। এই সান্তালরা কি করত? বর্তমান বিহার, বর্তমান ঝাড়খণ্ড, বর্তমান ওডিশা, আমাদের পশ্চিম বাংলা, বিভিন্ন জায়গায় না ছড়িয়ে ছিটিয়ে থাকতো ওই সান্তালরা। আমাদের ভারতবর্ষে ছড়িয়ে ছিটিয়ে সান্তালরা থাকতো। তো হয়েছে কি, বর্তমান ভারতবর্ষের বিভিন্ন জায়গায় সান্তালরা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এই সান্তালরা বেসিক্যালি কি করতো জানো? সান্তালরা বেসিক্যালি শিফটিং কাল্টিভেশন করতো। তোমরা যেটাকে ঝুম চাষ বলো, আসলে ঝুম চাষ এটা লিখবে না, লিখতেই পারো ঝুম চাষ, আমাদের পূর্ব ভারতে ঝুম চাষই বলা হয়। ঝুম চাষ কি না, তারা একটা জায়গা পরিষ্কার করে, পরিষ্কার করে সেই জায়গাটাকে তারা চাষাবাদ করে, কোন রকম ফার্টিলাইজার ইউজ করে না। ফলে 3-4 বছর কি 7-8 বছর পরে সেই একই জমিতে বারবার চাষ করার ফলে জমির ফার্টিলিটি ডিক্রিজ করে যায়, অর্থাৎ সেই জমি আর চাষের যোগ্য জমি থাকে না। ফলে হয় কি, সেখান থেকে তারা আবার অন্যত্র সরে যায়, আবার অন্য জায়গায় জমি জঙ্গল পরিষ্কার করে চাষাবাদ করে। বছর 3-4 করার পর দেখলো ফার্টিলিটি কমে গেছে, উর্বরতা কমে গেছে, আবার অন্য জমিতে শিফট করে যায়। এখন তারা জঙ্গল পরিষ্কার করে তো চাষ করে, এখান থেকে ব্রিটিশ সরকার কোন রকম ট্যাক্স পায় না। ব্রিটিশরা ঠিক করলো এদেরকে একটা এমন জায়গায় পাঠিয়ে দিতে হবে যে জায়গাটা অনুর্বর, সেখান থেকে এমনি আমরা ট্যাক্স পাবো না।
ফলে ব্রিটিশ সরকার বাংলা, বিহার, ওড়িশা যত সাঁওতাল ছিল তাদেরকে বলল, তোমরা, তোমাদের জন্য আমরা একটা জায়গা ঠিক করেছি, তোমরা সব সাঁওতালরা সেখানে চলে যাবে। দেখো, খুব শান্তিপ্রিয় জাতি, কিন্তু এরা কারোর সাথে অকারণে মারামারি করে না। তোমরা এই সাঁওতাল দেখতে পাবে, তোমাদের এলাকায় যদি জঙ্গল থাকে সেখানে বন বিড়াল, যেগুলোকে কটাস, ঘাম গ্রামাঞ্চলে বলা থাকে, তারা সেগুলো শিকার করতে যায়। এরা খুব শান্তিপ্রিয়। তো সাঁওতালদের কি বললো যে আপনারা সবাই এখান থেকে চলে যাবে। কোথায় যাবে তার জন্য আমরা একটা জায়গা করে দিয়েছি। এই যে জায়গাটা করে দিয়েছি, এই জায়গাটার নাম হচ্ছে নারীখান্দ। নারীখান্দ, নারীখান্দ নামক একটা জায়গা তোমাদের জন্য, বড় জায়গা, বিরাট এরিয়া তোমাদের জন্য ঠিক করে দিয়েছি। তোমরা এরকম ছড়িয়ে ছিটিয়ে না থেকে তোমরা নারীখান্দে চলে যাও। এই নারীখান্দ জায়গাটা যেহেতু পাহাড় দিয়ে ঘেরা, পাহাড়ের মানে পাহাড় দিয়ে ঘেরা একটা জায়গা, রাজমহল পাহাড় যেটা তোমরা বলো, রাজমহল পাহাড় দিয়ে ঘেরা একটা জায়গা, তোমরা সবাই সেখানে চলে যাবে। 1832 সালে ব্রিটিশ সরকার আদেশ দিল। আমি আগেই বললাম সাঁওতালরা খুব শান্তিপ্রিয় মানে ট্রাইব। তারা কোনো প্রতিবাদ করলো না। তারা বিভিন্ন যে যেখানে ছিল, বাংলা, বিহার, ওড়িশা, তারা ঠিক আছে চলো আমাদের জন্য জায়গা করে দিয়েছে, তারা সেখানে চলে গেল। কোথায়? নারীখান্দ নামক জায়গা। আমি কি বললাম? নারীখান্দ জায়গাটা পাহাড় দিয়ে ঘেরা। সাঁওতালি ভাষায় পাহাড় দিয়ে ঘেরা জায়গাকে বলা হয় দামিনী কোহি। দামিন ই কোহি। এই নারীখান্দ জায়গাটাকে সাঁওতালরা নাম দিল দামিন ই কোহি। ব্রিটিশরা এটার নাম দিল সাঁওতাল পরগনা। তাহলে যে জায়গাটার নাম কি ছিল বললাম? নারীখান্দ, পাহাড় দিয়ে ঘেরা একটা জায়গা। 1832 সালে ব্রিটিশরা সব সাঁওতালকে নারীখান্দে পাঠিয়ে দিল। সাঁওতালরাও সেইভাবে প্রতিবাদ করেনি, তারা জঙ্গল ছেড়ে মানে জঙ্গল থেকে ওই পাহাড়ে জঙ্গলে চলে গেল। নারীখান্দ জায়গাটার নাম হয়ে উঠলো কি না দামিনী কোহি। দামিনী কোহি কথার অর্থ হচ্ছে, মানে সাঁওতালি অলচিকি ভাষায় যেটা দামিনী কোহি, সেটাকে আমরা যদি বাংলায় বলি বলবো পর্বতের পাদদেশ। তাহলে পর্বতের পাদদেশে পাহাড় দিয়ে ঘেরা জায়গায় তারা চলে গেল সাঁওতালরা। এখানে তারা কোনো রকম কোনো ঝামেলায় যায়নি। এই পাথুরে রুক্ষ মাটিকে কঠিন পরিশ্রম করে তারা সেই জায়গাটাকে চাষের উপযোগী করে তুলল। এবারে দামিনী কোহিতে চাষ হতে আরম্ভ হয়েছে। ব্রিটিশরা খুব লোভী একটা জাতি, খুব লোভী একটা জাতি। ব্রিটিশরা যেই দেখলো বাহ এখানে চাষাবাদ ভালো হচ্ছে, ব্রিটিশরা এখানে জমিদার লাগিয়ে দিল, বললো তোমাদের ট্যাক্স দিতে হবে। ভেবে দেখো, তারা আগে জঙ্গলে থাকতো, তাদেরকে পাঠিয়ে দেওয়া হলো একটা পাথুরে রুক্ষ জায়গায়, সেখানটা তারা কঠিন পরিশ্রম করে চাষের উপযোগী করে তুললো। এখন সেখানেই ব্রিটিশরা কি লাগিয়ে দিল? সেখানেই লাগিয়ে দিল জমিদারকে। তো জমিদার ট্যাক্স কালেক্ট করবে। সাঁওতালরা কিচ্ছু বলেনি, তাও ঠিক আছে ট্যাক্স দিয়েছে। একটা কথা মনে রাখবে, একটা টার্ম, যে টার্মটা হচ্ছে দিকু, দয় হর্ষই কয় হর্ষৌ, ইংরেজিতে DIKU। দিকু মানে হচ্ছে যারা আউটসাইডার। দিকু মানে হচ্ছে যারা সাঁওতাল নয়, সাঁওতালদের এখানে এসছে, তারা দিকু। মনে করো আমি কোনো কারণে কোনোভাবে আমাদের যে ট্রাইবাল গ্রুপ রয়েছে, যেমন ধরো গারো, তাদের এরিয়ায় চলে গেছি। গারোদের কাছে আমি হচ্ছি দিকু, মানে আউটসাইডার। এখানে প্রচুর দিকু এলো সাঁওতাল পরগনায়। তারা কি কাজ করলো দিকুরা? না, দিকুরা সাঁওতাল পরগনায় তারা টাকা ধার দিতে লাগলো। কিরকম? আগে কি করতো সাঁওতালদের? তারা চা চাষ করতো, নিজেরা ভোগ করতো। এখন জমিদারকে ট্যাক্স দিতে হয়। অনেক সময় সেই পরিমাণ ফসল ফলে না যে তারা ব্রিটিশ সরকারকে দেবে, ফলে এই দিকুদের থেকে তারা টাকা ধার নিত। আর দিকুরা তারা তো লেখাপড়া জানে না, শিক্ষিত মানুষ, এই মূর্খ গরিব সাঁওতাল লোককে বিভিন্ন ভাবে ঠকাতো। মনে করো ধার দিয়েছে 50 টাকা, লিখিয়ে নিয়েছে 500 টাকা।
মানে নানাভাবে এদের উপর অত্যাচার করতো। বিকুদের এই যে সান্তালরা না, এই ট্রাইবাল গ্রুপ মেয়েদের খুব সম্মান করে, এদের মেয়েদের সাথে অসম্মান করত, বাজে ব্যবহার করত। তা মানে সান্তালরা বিরাট রেগেছিল ব্রিটিশদের উপর। এর উপর কি করলো দেখো, পৃথিবীতে দুটো ধর্ম আছে যারা বেসিক্যালি ধর্মান্তকরণে বিশ্বাস করে। আজকাল শোনা যায় হিন্দু ধর্মে এসছে, এই কিছুদিন আগে শুনলাম ও হিন্দু ধর্মে এতজন লোক কনভার্ট হয়েছে। আসলে হিন্দু ধর্মে কনভার্ট ব্যাপারটা ছিল না। কনভার্ট ব্যাপারটা সব থেকে বেশি হচ্ছে খ্রিস্টান ধর্ম, এবং সেকেন্ড পজিশনে রয়েছে মুসলিম ধর্ম। খ্রিস্টানদের সাথে মুসলিমদের একটা তফাৎ আছে। খ্রিস্টানরা অনেক সিস্টেমেটিক ওয়েতে করে, ফলে তাদের দোষ নেই। মুসলিম যারা রয়েছে তারা বাই ফোর্স করে থাকে। অনেক অনেক সময় কি করে আমরা দেখি যে ধর্মান্তকরণ হয়েছে, ফলে দেখবে মুসলিমদের মধ্যে অনেক বদনাম হয়। খ্রিস্টানরা কিন্তু তার থেকে বেশি কনভার্ট করে থাকে। আমি তোমাদের আমার নিজের এক্সাম্পল বলছি। নর্থ ওয়েস্টার্ন পার্ট, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, ত্রিপুরা, আজ থেকে 10 থেকে 20 বছর পরে ওখানে কোনো অন্য ধর্মই থাকবে না, শুধু একটাই ধর্ম থাকবে, খ্রিস্টান ধর্ম। তারা সিস্টেমেটিক ওয়েতে, আমি এর মধ্যে দোষও দেখি না। মনে করো যে আমি একজন গরিব ট্রাইবাল গ্রুপ, আমাকে খেতে দিচ্ছে, বই দিচ্ছে, ঠিক আছে চলো, ধর্ম আমার এত গুরুত্ব নেই, তো আমি খ্রিস্টান ধর্ম হয়ে নিয়ে নিচ্ছি। কি হচ্ছে, আমাকে পড়াশোনা দিচ্ছে, আমাকে সমস্ত কিছু দিচ্ছে। খ্রিস্টানরা এই প্রসেসে এখানে কনভার্ট করছে। সান্তালদেরকে কি করতে শুরু করলো, ধর্মান্তকরণ করতে শুরু করলো, অর্থাৎ সান্তালদেরকে খ্রিস্টানে কনভার্ট করতে শুরু করলো। কারা না, এই ব্রিটিশরা। সান্তালরা যেটাকে সব থেকে বেশি পবিত্র বলে মনে করে কোনটাকে জানো, শাল গাছ, শাল। এরা ব্রিটিশরা সান্তাল পরগনার শাল গাছগুলোকে কেটে বিক্রি করতে লাগে। সান্তালদের আর মাথা ঠিক রাখতে পারলো না। দেখো, এক, তাদেরকে ধর্মান্তকরণ করছে, দুই, তাদের পবিত্র গাছ যেটাকে তারা পবিত্র বলে মনে করে শাল গাছ কাটছে, তিন, সেখানে বিকুরা এক্সপ্লয়েট করছে। সান্তালরা নিজেদের ঠিক রাখতে পারলো না। সিধু, কানু, চাঁদ, ভৈরব, এরা মুর্মু। সিধু মুর্মু, কানু মুর্মু, সিধু, কানু, চাঁদ, ভৈরব, এরা ডিসাইড করলো না, জল নাকের উপর দিয়ে যাচ্ছে, আর সহ্য করা যায় না। এই যে দামিনী কহি বা সান্তাল পরগনা বলেছি, এই সান্তাল পরগনার মধ্যে একটা জায়গা ছিল, ফাঁকা জায়গা, যেটাকে বলা হয় ভাগনাডিহির মাঠ বা ভাগনাডিহি। আচ্ছা, ভাগনাডিহি কোনো সেপারেট জায়গা না। সান্তাল যে, যেমন ধরো আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যেমন ধরো হাওড়া, নদিয়া, মানে আমি অত বড় জায়গা বললে বুঝতে পারবে না। ধরো তোমার আমি বলেছি কলকাতা, কলকাতার মধ্যে ইডেন গার্ডেন একটা জায়গা, সেরকম পুরো জায়গাটার নাম হচ্ছে সান্তাল পরগনা। তার মধ্যে একটা জায়গার নাম হচ্ছে ভাগনাডিহি। এই ভাগনাডিহির মাঠ থেকে সিধু, কানু, চাঁদ, ভৈরব এরা ঘোষণা করলেন সান্তাল বিদ্রোহ। আমরা যেটাকে বিদ্রোহ বলছি, ইংরেজি ভাষায় যেটাকে রিভোল্ট বলা হচ্ছে, ওরা সেটাকে বলছে হুল। হুল। ফলে সিধু, কানু, চাঁদ, ভৈরব তারা কি ঘোষণা করলো, হুল বা বিদ্রোহ ব্রিটিশদের বিরুদ্ধে। মনে রাখবে, যে কখনো রাগে না, সে যদি রেগে যায় তাহলে বিপদ আছে। এই সান্তালরা শান্তিপ্রিয় প্রাণী, মানে ট্রাইব, তারা রেগে গিয়ে একের পর এক দিকুকে হত্যা করতে শুরু করলো, পর দিকুকে মারতে শুরু করলো। ব্রিটিশরা ততোধিক শক্তি প্রয়োগ করে বর্বরতার সাথে নৃশংসভাবে, বলা হয় কয়েক হাজার সান্তালকে মেরে দিয়েছে, নৃশংসভাবে সান্তাল বিদ্রোহ দমন করল। এই ছিল সান্তাল বিদ্রোহের ইতিহাস। আশা করি বোঝা গেছে সবাই, আশা করি বোঝা গেছে। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তাহলে লিখতে পারবে মোটামুটি ডেটা যেগুলো বলেছি, ভাগনাডিহি, দামিনী কহি, সিধু, কানু, চাঁদ, ভৈরব,
ভুল, কারণ কি কি বলেছি, ধর্মান্তকরণ, আমি কারণ বলেছি তোমার এক্সপ্লয়টেশন অফ দিকু, তারপরে বলেছি শাল গাছ কাটা। আশা করি লিখতে পারবে। হ্যাঁ স্যার। আমাকে তোমরা একটু লিখে এগুলো দেখিও, পরের দিন আমি, যারা পাঠাবে পাঠিও, আমি দেখে দেব। আর যাদের হয়েছে আমি তাদেরকে পরের দিন আমি তোমাদের থেকে লেখাগুলো একটু একটু শুনবো। আমার মোটামুটি কোশ্চেন গুলো করেই এনেছি, আর খুব বেশি বাকি নেই। কারো যদি কোশ্চেন না থাকে আমি ক্লাস লিড করব। স্যার ওই আগের দিনের যে 3টে লিখতে দিয়েছিলেন এডুকেশন, এই ওগুলো তুমি তো ব্যাটা আজকে এসেছিলে, দেখিয়ে নিলে না কেন? স্যার আপনাকে তো আগের দিন দিলাম, আপনি বললেন পরে দেখানোর জন্য। ওই না আজকে কালকে কি পাঠিয়ে দেবো? আগের বুধবার আপনাকে দিচ্ছিলাম। ও, তুমি কালকে আজকে আসবে এদিকে? নাহলে আমি কালকে কি এদিকে আপনাকে আসবে? কি, হ্যাঁ তাহলে গিয়ে দিয়ে চলে আসতে পারি কালকে, অসুবিধা নেই। হ্যাঁ ওইদিকে ঠিক যাবো। আছে, তুমি কালকে যদি আসো কালকেও দিতে পারো, যদি মনে হয় আজকে পাঠাবে পাঠিয়ে দিতে পারো, আমি দেখে দেবো। ঠিক আছে তাহলে স্যার, আমি দুটোর মধ্যে একটা করে দিচ্ছি। ঠিক আছে। আর বাকিরা তোমরা একটু পাঠিয়ে দিও কাইন্ডলি, বা স্যার তোমরা যারা আপনাকে অফলাইন, হোয়াটসঅ্যাপে তাহলে পাঠিয়ে দেবো। হ্যাঁ হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিও, আমি দেখে দেবো। একটু নামটা লিখে দিও বাবা, তাহলে আমি বুঝতে পারবো। ঠিক আছে? তো আর কে আছো আর এখানে? স্যার একটা অর্পণ অন্য কথা টর্পণের বলছিলাম সাথে একটু। ওই হ্যাঁ বাবা, স্বপ্ন পূরণের যেটা দেওয়ার কথা ছিল না, ওটা স্যার এখনো পাইনি কিন্তু। কোনটা বলো ওটা তো? ওই যেটা ওই ইয়েটা শুরু করলেন না, মৌর্যটা। হ্যাঁ মৌর্যটা আমি তো তোমাদের স্ক্রিনশট নিতে বললাম, শেষ হলে না পুরোটা না, দিয়ে দেবো। ও আচ্ছা শেষ হলে দেবেন, আচ্ছা ঠিক আছে। ওকে স্যার, শেষ হলে। ঠিক আছে। আর কারোর কোনো আছে? জসিমউদ্দিন বোধহয় আছো, তোমার কিছু কোয়ারি আছে? না স্যার, আপনি আগের দিন বোধহয় 25টা কোশ্চেনের ব্যাপারে কিছু বলছিলেন, সেই কোশ্চেন গুলো কি করে পাবো? সেই কোশ্চেন গুলো তুমি আমাকে একটুখানি পিন করে দিও, বা কারো থেকে যদি চেনা জানা এখানে থাকে তার থেকেও নিতে পারো, আমায় পিনও করতে পারো, পাঠিয়ে দেবো। ঠিক আছে? ঠিক আছে স্যার, তাহলে আমি আপনাকে মেসেজ করে দেবো। ঠিক আছে, একদম। চলো, টাটা, গুড নাইট। গুড গুড নাইট নাইট স্যার। স্যার। গুড নাইট।